শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প উড়ো মেঘ। নিদাক্রান্তি তাহার পাটনা নিবাসী বন্ধু সূর্যকে লিখিল, প্রফেসর সাহেব, 7 দিনের ছুটি পাটনায় বসে বসে কি করবে? এখানে চলে এসো, দুজনে বায়োস্কোপ থিয়েটার দেখা যাবে। তাছাড়া আরও একটা জিনিস তোমাকে দেখাবো। তুমি ব্রহ্মচারী মানুষ, কামিনী কাঞ্চন ত্যাগ করেছ, অতএব তোমার কোনো ভয় নেই। নিদাকরা 4 পুরুষে টালার বাসিন্দা। নিদাঘের প্রপিতামহ পশ্চিমের কোনো এক শহরে তিসির আড়তে নায়েব গোমস্তার কাজ করিতেন। তখন এদেশে রেল আসে নাই। 15 বৎসর গৃহত্যাগী থাকিবার পর হঠাৎ একদিন তিনি নৌকোপথে দেশে ফিরিয়া আসিলেন এবং টালায় জমি কিনিয়া মস্ত এক চক মিলানো অট্টালিকা নির্মাণ করিয়া নানা প্রকার ব্যবসা ফাঁদিয়া বসিলেন। নিজে পিতৃদত্ত বাসুদেব নামটা বোধ করি তেমন পছন্দসই মনে না হওয়ায় উহা বদলাইয়া গোবর্ধন মিত্র নামে পরিচিত হইলেন। ব্যবসায় অচিরাৎ উন্নতি দেখা গেল। তারপর মৃত্যুকালে মা কমলার পায়ে একটি সোনার শিকল পরাইয়া শিকলটি একমাত্র পুত্রের হস্তে দিয়া গেলেন। সেই অবধি চঞ্চলা লক্ষ্মী শিকল পাই দিয়া কাকাতুয়ার মতো মিত্র পরিবারে বিরাজ করিতেছেন। নিদাক্রান্তি এই বংশের একমাত্র সন্তান। দেখিতে বেশ সুশ্রী, বলবান, দীর্ঘদেহ। প্রথম বিভাগে আইএ পাস করিয়া বিয়ে পড়িতে পড়িতে হঠাৎ একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া নিঘাত ঘরে আসিয়া বসিল। পিতা হরিধন মিত্র বুদ্ধিমান লোক, লেখাপড়া না শিখিয়াও পৈতৃক সম্পত্তি যথেষ্ট পরিমাণে বর্ধিত করিয়াছেন। ছেলের মতিগতি দেখিয়া বোধ করি মনে মনে খুশি হইলেন, কিন্তু মুখে একটু বিরক্তি ভাব দেখাইয়া চুপ করিয়া গেলেন। নিদাঘের মা কিন্তু সত্যি অসুখী হইলেন। যে বংশে কেহ কখনো প্রবেশিকায় সিংহদ্বার উত্তীর্ণ করে নাই, সে বংশে তাহার ছেলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাধি অনায়াসে দখল করিয়া বসিবে, তাহার মনেই উচ্চাকাঙ্ক্ষা অহরহ জাগিতেছিল। তাই নিঘাত যখন তাহার সমস্ত আশা নির্মূল করিয়া দিয়া আসিয়া বলিল, মা, দেখলুম সব ফাঁকি, কলেজে পড়া আমার হলো না, এখন থেকে বাড়িতেই পড়ব। তখন জননী বড়ই মর্মাহত হইলেন, কিন্তু কোনো কথা কহিলেন না। নিঘাতের স্বেচ্ছাচারে কেহ কখনো বাধা দেয় নাই। আজও সকলে তাহা নিঃশব্দে স্বীকার করিয়া লইল। কিন্তু এই যে নিঘাত নিজের ইচ্ছাটাকে নির্বিরোধে অব্যাহত রাখিতে সমর্থ হইত, তাহার প্রধান কারণ তাহার সকল কার্য এবং চিন্তার মধ্যে এমন একটা নির্ভীক আত্মবিশ্বাস ছিল যে সে ভুল করিয়াছে বা অন্যায় করিয়াছে এ কথা কাহারও মনে উদয়ই হইত না, এবং তর্ক যুক্তির দ্বারা কাহাকে পরাস্ত করিবার বাসনাও আজ পর্যন্ত কাহারও হয় নাই। কারণ স্পষ্ট কথাকে এত রূঢ় করিয়া বলিবার ক্ষমতাও বোধ করি ভগবান আর কাহাকেও দেন নাই। সূর্য কলিকাতায় আসিয়া পৌঁছাবার পর প্রথম 4 দিন 5 দিন দুইজনে বায়োস্কোপ থিয়েটার দেখিয়া পুরাতন বন্ধু বান্ধবদের সহিত দেখা সাক্ষাৎ করিয়া প্রায় উচ্ছ্বাসে শেষ করিয়া ফেলিল। শেষে যখন সূর্য ছুটি ফুরাইবার আর 2 দিন বাকি আছে, তখন সে বলিল, কই হে, কি দেখাবে বলেছিলে? নিঘাতের হঠাৎ মনে পড়িয়া গেল যে আজ কয়েকদিন সতী কুমার বাবুর বাড়ির কোনো খোঁজই সে রাখে নাই, অথচ শুনিয়াছে যে কয়েকদিন যাবৎ সতী কুমার বাবুর স্ত্রী অসুখে ভুগিতেছেন। নিঘাত তাহাকে মাসিমা বলিয়া ডাকিত। সে অত্যন্ত চঞ্চলা হইয়া উঠিল, বলিল, তাই তো, একেবারে ভুলে গিয়েছিলুম, একটু বসো ভাই, আমি চট করে আসছি, বলিয়া সে বাহির হইয়া গেল। সতীশ কুমার বাবু শিক্ষা বিভাগে খুব বড় চাকরি করতেন। নিঘাতের প্রকাণ্ড বাড়িখানার পাশেই তাহার ক্ষুদ্র অথচ পরিপাটি বাড়িখানা মনোয়ারির জাহাজের পাশে ক্ষুদ্র মোটর লঞ্চের মতো শোভা পাইত। নিঘাত চটি ফটফট করিয়া তাহার অন্দরমহলে প্রবেশ করিয়া হাঁকিল, মাসিমা, কেমন আছেন? সৌদামিনী রুগ্ন ছিলেন, প্রায় জ্বরে পড়িতেন, সারিয়া উঠিতেন আবার পড়িতেন।
এজন্য তাহার মেজাজ সর্বদা খুব প্রফুল্ল থাকিত না। কাল রাত্রে জ্বর ছাড়ার পর আজ সকালে গুটি কত খই খাইয়া তিনি বিছানায় বসিয়া একখানা উপন্যাস পড়িতেছিলেন। নিঘাতকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এ কদিন কোথায় ছিলে? নিধাক বলিল, ছিলুম এখানেই, একটি বন্ধু পাটনা থেকে এসেছে, তাকে নিয়ে ব্যস্ত ছিলুম। সৌদামিনী কৈফিয়তের কোনো জবাব দিলেন না। তখন নিঘাত একটু হাসিয়া বলিল, আপনার অসুখ আমাদের এতই গাঢ় হয়ে গেছে মাসিমা, যে সামান্য জ্বর আসাটাও আর আমাদের বেশি ভাবিত করতে পারে না। তাহার অসুখের ব্যাপারটাকে লঘু করিয়া দেখিলে সৌদামিনী অত্যন্ত ক্রুদ্ধ হইতেন। তিনি শুদ্ধ, হ্যাঁ তা তো বটেই বলিয়া মুখখানা টিপিয়া পুস্তকে মনোনিবেশ করিলেন। এমন সময় উপরতলার রেলিংয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া একটি 10-11 বছরের মেয়ে ডাকিল, নিঘাতদা, একটিবার উপরে এসো না, তোমাকে ভারী একটা মজার জিনিস দেখাবো। নিঘাত উঠান হইতে উপরের দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, কে? তনু? জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা, ত্রিলোকের হৃদি রক্তে আঁকা তব চরণ শনিমা। তবে যাও বলিয়া তনু রাগ করিয়া চলিয়া গেল। কবিতা যে আদৌ সহ্য করিতে পারিত না এবং সেই জন্য নিঘাত তাহাকে দেখিবা মাত্র যাহা মুখে আসিত একটি কবিতা আবৃত্তি করিয়া দিত। তাহার ফলে তনুর সঙ্গে তাহার ভাব রাখা অত্যন্ত দুঃসাধ্য হইয়া উঠিত। কিন্তু নিতান্তই জ্বালাতন্য হইয়াও তনু বেচারি তাহার সহিত শাশ্বত ভাব আড়ি করিতেও পারিত না। ভাব এবং আড়ির মধ্যবর্তী একটা স্থানে তাহাদের সম্বন্ধটা সর্বদা ত্রিশঙ্কুর মতো আন্দোলিত হইতে থাকিত। উপস্থিত ক্ষেত্রে তনু ক্যারাম খেলায় কিরূপ অসাধারণ নৈপুণ্য লাভ করিয়াছে তাহাই দেখাইবার জন্য নিঘাতকে এত উৎসাহের সহিত ডাকিয়াছিল। দিদিকে যে সে কিরূপ অবলীলাক্রমে হারাইয়া দিতে পারে তাহা নিঘাত না দেখিলে সমস্তই বৃথা। ক্ষুব্ধ মনে তনু ফিরিয়া আসিয়া খেলিতে বসিল। তাহার দিদি অনু এতক্ষণ খেলিতেছিল। এবার মেঝের উপর শুইয়া পড়িয়া বলিল, থাক ভাই, আর খেলব না। তনু অনুনয় করিয়া বলিল, খেল না দিদি, এই তো আর একটু বাকি আছে, বলিয়া বোর্ডের উপর খুঁটি সাজাইতে লাগিল। তাহার মনে তখনও ক্ষীণ একটু আশা ছিল যে হয়তো নিঘাত তা হঠাৎ আসিয়া পড়িতেও পারেন। খেলা আবার আরম্ভ হইল। কিছুক্ষণ পরে নিঘাত নিঃশব্দে আসিয়া অনুর পশ্চাতে দাঁড়াইল। খেলায় উন্মত্ত তনুর সম্মুখে থাকিয়াও তাহাকে দেখিতে পাইল না। নিঘাত বলিল, যেরকম খেলোয়াড় হয়ে উঠেছ, শিগগিরই তোমাকে হকি এবং ফুটবল ক্লাবে ভর্তি করে না দিলে দেখি চলছে না। তনু উচ্চস্বরে হাসিয়া উঠিল। কথাগুলোর মধ্যে যে প্রচ্ছন্ন শ্লেষটুকু ছিল তাহা অনুকে গিয়া বিঁধিল। সে খেলা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল এবং কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া পাশের ঘরে চলিয়া গেল। নিঘাত চেঁচাইয়া জিজ্ঞাসা করিল, রাগ হলো নাকি? পাশের ঘরের সম্পূর্ণ নীরবতা, ভিন্ন আর কিছুরই নিদর্শন পাওয়া গেল না। নিঘাত তখন গম্ভীর কণ্ঠে ডাকিল, অনু, আমি ডাকছি, শুনে যাও, কথা আছে। অনু দ্রুতপথে ঘরে ঢুকিয়া নিঘাতের সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি? নিঘাত বলিল, আজ বিকেলবেলায় তোমার ফটো তোলা হবে, ভালো কাপড় চোপড় পরে তৈরি হয়ে থেকো। বেশ, বলিয়া অনু পূর্ববৎ দ্রুতপদে নিচে নামিয়া গেল। নিঘাত কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া তনুকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? তনু বলিল, বাহ, মনে নেই সেই দিন তুমি যে দুপুরবেলা ঘুমানোর জন্য বকেছিলে? ও, মুখখানা খুব গম্ভীর করিয়া নিঘাত সিঁড়ি দিয়ে নিচে নামিয়া গেল। নিচে বাহিরের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিল। সৌদামিনীর ঘরে গিয়া দেখিল অনু মায়ের পায়ের কাছে মুখ গম্ভীর করিয়া বসিয়া আছে। নিঘাত তাহার দিকে দৃষ্টিপাত না করিয়া সৌদামিনীকে জিজ্ঞাসা করল, অনুর বয়স কত হলো মাসিমা? নিজের রোগের ভাবনার অবকাশ যতটুকু সময় পাইতেন সে সময়টা সৌদামিনী মেয়ের বিবাহের কথাই ভাবিতেন। তিনি বলিলেন, এই তো গেল মাসে 13 পেরিয়ে 14 পড়েছে। তা ওর কি সেদিকে নজর আছে? মেয়ে থুবড়ো হয়ে থাকলো তো ওর কি আর বলো না, আমি শুধু ভেবে মরি। নিঘাত বিরক্তির স্বরে বলিল, কি আশ্চর্য মাসিমা,
অনুর তো আমার চেয়ে মোটে 8 বছরের ছোট, আর আমার বয়স হলো 24 বলিয়া উত্তরের প্রতীক্ষা না করিয়া ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। অনুর মুখখানা পলকের মধ্যে কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া উঠিল। সে তাহার মায়ের মুখের দিকে তাকাইতে পারিল না, দ্রুত উঠিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। বাড়ি ফিরিয়া আসিয়া নিঘাত সূর্যকে বলিল, ওহে, তোমাকে আজ একটা ফটো তুলতে হবে। সূর্য একটা আরাম কেদারায় শুইয়া কাগজ পড়িতেছিল। কাগজখানি মুড়িয়া রাখিয়া বলিল, সে কি রকম, কার ফটো তুলতে হবে? নিঘাত বলিল, কুমারী অনিমা বসু, আমার একটি বাল্যকালের বন্ধু। স্ত্রীলোকের ফটো তুলিতে হইবে শুনিয়া সূর্য অত্যন্ত বিব্রত হইয়া উঠিল। আরে না না, আমি যে ফটো তুলতে জানি না। নিঘাত নিজের দামি ক্যামেরা আলমারি হইতে বাহির করিতে করিতে বলিল, শিখে নেবে, আজ সমস্ত দিন তোমাকে তালিম দেব। করুণ কণ্ঠে সূর্য বলিল, কিন্তু আমি কেন? তুমি নিজেই তুলিতেই তো পারো। তা পারি, কিন্তু তুমি তুলিলেই বা ক্ষতি কি? তোমার ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ হবার কোনো ভয় আছে কি? সূর্য লজ্জিতভাবে বলিল, তা নয়, তবে আমি একেবারে অপরিচিত, সেই জন্যই তো পরিচয় করিয়ে দিচ্ছি, পরে কোনো দিন হয়তো। বলিয়া নিঘাত মৃদু মৃদু হাসিতে লাগিল। এই পরিচয় করাইয়া দিবার আবশ্যকতা যদিও সূর্য কিছুই বুঝিল না, তবুও উপরের পড়িয়া শেষে কুণ্ঠিত বোধে রাজি হইল। সমস্ত দিন ক্যামেরা নামক যন্ত্রটি কলিজার জটিল তত্ত্ব সূর্যকে বুঝিয়া দিয়া বৈকালে যথাসময় উভয় সতীকুমার বাবুর বাড়ি উপস্থিত হইল। বৈঠকখানায় গিয়া সতীকুমার বাবুর সহিত সূর্যের পরিচয় করাইয়া দিয়া নিঘাত বলিল, আজ অনুর ফটো তোলানো হবে, ইনিই তুলবেন। সতীকুমার বাবুর লোকটি বড়ই ভালো মানুষ এবং সংসার সম্বন্ধে ইহার অভিজ্ঞতা অতিশয় সংকীর্ণ। তাহাকে কোনো বিষয়ে রাজি করাইতে কাহাকেও বেগ পাইতে হয় না। তিনি খুব বেশি খুশি হইয়া বলিলেন, ঠিক ঠিক, আমিও কদিন ধরে এই কথাই ভাবছিলুম, ফটো তোলানো দরকার। আর কি, বয়স তো কম হলো না, এবার বিয়ে থা দিতে হবে তো। কয়েকদিন ধরিয়া ভাবা দূরে থাকুক, এক মুহূর্ত পূর্বে পর্যন্ত সম্ভাবনা তাহার কল্পনার ত্রিসীমানায় আসে নাই। অন্য কেহ হইলে নিঘাত তৎক্ষণাৎ প্রতিবাদ করিত, কিন্তু সতীকুমার বাবুর সম্বন্ধে তাহার কেমন একটা দুর্বলতা ছিল। সে তাহার এই অমায়িক মিথ্যা কথাগুলির কিছুতেই প্রতিবাদ করিতে পারিত না। সে মনে মনে হাসিয়া বলিল, হ্যাঁ, সে কথাই তো আজ আমরা মাসিমাকে বললুম, বিয়ে যখন দিতেই হবে তখন উদ্যোগ করা তো চাই। বলিয়া সূর্যকে তাহার কাছে বসাইয়া বাড়ির ভিতর তত্ত্বাবধান করিতে গেল। ফটো তোলা শেষ করিয়া বাড়ি ফিরিবার মুখে নিঘাত বন্ধুকে জিজ্ঞাসা করিল, কেমন দেখলে? সূর্য একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, চমকিয়া উঠিল, একটু ইতস্তত করিয়া লজ্জিত মুখে বলিল, বেশ, ভারী চমৎকার। শেষাংশটা সে একরকম ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়াই বলিয়া ফেলিল। নিঘাত জানিত সূর্য অত্যন্ত লাজুক স্বভাবের লোক, বিশেষত স্ত্রীলোকের সম্বন্ধে সে কোনো কথাই বলিতে পারে না, তাই তাহাকে আর বেশি প্রশ্ন করিল না। কিন্তু এই ক্ষুদ্র প্রশংসাটুকু সে যে খুব অকপটভাবেই দিয়েছে তাহা বুঝিয়া নিঘাত হাসিতে লাগিল। পরদিন সন্ধ্যার গাড়িতে সূর্য পাটনা ফিরিয়া গেল। তাহাকে হাওড়া পর্যন্ত পৌঁছাইয়া দিয়া নিঘাত ফিরিবার পথে সতীকুমার বাবুর বাড়িতে গিয়া বসিল। এই 2 দিন যে কথা তাহার মনের মধ্যে ঘুরিতেছিল তাহারই উপক্রমণিকা স্বরূপ বলিল, সূর্যকে স্টেশনে পৌঁছিয়ে দিয়ে গেলুম। সৌদামিনী মাদুর পাতিয়া বসিয়া বালিশের ওয়ার সেলাই করিতেছিলেন। মুখ না তুলিয়া বলিলেন, ছেলেটি চলে গেল বুঝি? দিব্যি দেখতে, কিন্তু এই তো কদিন ছিল। কি করে ও নিঘাত? তাহার মনটা এবেলা বেশ ভালো ছিল। পাটনায় প্রফেসরি করে। কি জাত? কায়স্থ দত্ত। সৌদামিনীর সেলাই বন্ধ হইল। মুখ তুলিয়া বলিলেন, কায়েত? পড়াশোনায় কেমন? এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সৌদামিনী চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, ও মা, এত ভালো ছেলে, কিন্তু এদিকে তো খুব বিনয়ী নম্র। সৌদামিনী ভাবিতে লাগিলেন। তনু ঘরে প্রবেশ করিয়া বলিল, নিঘাতদা, দিদির ছবি কেমন হয়েছে দেখাও না। নিঘাত হাসিয়া বলিল, ছাই হয়েছে। চিত্রের নিবেশ্য পরিকল্পনামিশ্র চক্ষু রূপেণশ্চ মননা বিবিধনা কৃতানু। সৌদামিনী মাঝখান হইতে প্রশ্ন করিল,
বিয়ে হয়েছে? কার? ও না, সে বিয়ে করবে না। যার ফটো তাকে ডেকে আনো, তারপর দেখাচ্ছি। কবিতা বলার জন্য মুখ ভার করিয়া তনু চলিয়া গেল এবং অল্পক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিল, দিদি পড়ছে, এখন আসতে পারবে না। আচ্ছা চলো, তবে আমিই যাচ্ছি। নিঘাত অনুর পরিবার ঘরে উপস্থিত হইল। অনু গম্ভীরভাবে পড়া মুখস্থ করিতেছিল। নিঘাত ফটোখানা বুক পকেট হইতে বাহির করিয়া টেবিলের উপর ফেলিয়া দিয়া বলিল, এই নাও। অনু ফটোর দিকে দৃষ্টিপাত করিল না, পড়া মুখস্থ করিতে লাগিল। এখনও রাগ পড়েনি দেখছি, বলিয়া নিঘাত অনুর সম্মুখস্থ চেয়ারটায় বসিল। তনু উৎসুকভাবে দিদির অনাবৃত ছবিটার পানে হাত বাড়াইতেছিল। নিঘাত তাহাকে প্রশ্ন করিল, তোর দিদি আজকাল দুপুরবেলা ঘুমোয় রে তনু? না, ঘুমোয় না। তুমি বকে অবধি? দিদির চোখে ভ্রুকুটি দেখিয়া তনু সহসা থামিয়া গেল। নিঘাত খুশি হইয়া বলিল, কথাটা যখন শোনাই হয়েছে তখন আর রাগ কেন? এসো, ভাব। বলিয়া যেন শেক হ্যান্ড করিবার জন্য ডান হাতখানা বাড়াইয়া দিল। অনু হাসিয়া ফেলিল। ভাব হইয়া গেল। কিছুক্ষণ পরে নিঘাত বলিল, খুব তো লেখাপড়া হচ্ছে, কিন্তু এরকমটা আর বেশি দিন চলবে না। কেন? নিঘাত ফটোখানা তুলিয়া লইয়া নিবিষ্ট মনে দেখিতে দেখিতে বলিল, কেন? এমনি, বলিয়া একটু একটু হাসিতে লাগিল। হাসছ কেন? এমনি। যাও, বলিয়া অনু আরক্তি মুখখানা নিচু করিয়া ফেলিল। নিঘাত তাহার মুখের উপর দৃষ্টি স্থির করিয়া কহিল, বুঝতে পারছ তো? তবে যাও কেন? ভাবতে দোষ নেই, বললেই বুঝি দোষ? মুখ নিচু করিয়াই অনু বলিল, আমি বুঝি ভাবি? ভাবো না, যাও। তনু বলিল, দিদি আজকাল খুব ভাবে নিঘাতদা, পড়তে পড়তে ভাবে, খেলতে খেলতে ভাবে। অনু তাহাকে ধমক দিয়া বলিল, তুই থাম, ভারী গিন্নি হয়েছেন। নিঘাতদা, আমার তর্জমার খাতাটা দেখে দাও তো। বলিয়া তাড়াতাড়ি একখানা খাতা আগাইয়া দিল। হাস্যমুখে খাতাটা তুলিয়া লইয়া নিঘাত দেখিতে লাগিল। দেখিতে দেখিতে তাহার সহজ কণ্ঠস্বর উত্তরোত্তর এক এক পর্দা চড়িতে লাগিল। এর নাম ইংরেজি লেখা। কি লিখেছ মাথা মুন্ডু? লিখবার সময় মন কোথায় ছিল? বাহ, নিজের ব্যাকরণ তৈরি করা হয়েছে যে। এই কথাটা কি কি চমৎকার হাতের লেখাই হচ্ছে দিন দিন। পিজন বানান এই। অপরাধী শব্দটাকে পেন্সিলের একটু নিষ্ঠুর খোঁচা দিয়া নিঘাত ক্রুদ্ধ হস্ত সঞ্চালনে খাতাটা টান মারিয়া দুলে ফেলিয়া দিল। দরকার নেই তোমার পড়াশোনা করে, ফেলে দাও বইগুলো। যার পড়াশোনা করার ইচ্ছে নেই তাকে মিছিমিছি পড়িয়ে লাভ কি? বকিতে বকিতে নিঘাত চলিয়া গেল। অনু কিছুক্ষণ নীরবে তিরস্কার শুনিতেছিল। নিঘাত চলিয়া গেলে সে হঠাৎ টেবিলের উপর একখানা বইয়ের পাতার মধ্যে মুখ গুঁজিয়া শুইয়া পড়িল। তাহার শরীর কাঁপিতে কাঁপিতে উঠিতে লাগিল। তনু বেচারি এই দৃশ্যের সাক্ষীস্বরূপ দাঁড়াইয়া দিদির উপরেই তিরস্কার শুনিতেছিল। সে অনুর পাশে আসিয়া দাঁড়াইল। ম্লান মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, দিদি, কাঁদছ? অনু মুখ তুলিল। তখন তনু অবাক হইয়া দেখিল, কান্না নয়, হাসির অদম্য উচ্ছ্বাস চাবিবার চেষ্টায় দিদির গৌরবর্ণ মুখখানি একেবারে রাঙা হইয়া উঠিয়াছে। এই ঘটনার পর প্রায় দিন পাঁচেক পরে নিঘাত অনুদের বাড়ি মাথা গলাইবা মাত্র সৌদামিনী তাহাকে কাছে ডাকিয়া বসাইল। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা নিঘাত, তোমার সঙ্গে তো তোমার ওই বন্ধুটির অনেক দিনের জানাশোনা? হ্যাঁ, প্রায় 10 বছরের। স্কুল থেকেই একসঙ্গে পড়েছি। তাহলে ওর বিষয়ে তুমি সমস্তই জানো? সমস্তই। ওর স্বভাব চরিত্র খুবই ভালো, তা না হলে আজ আমার বন্ধু হতে পারতো না। লেখাপড়ার কথা তো বলেইছি। বাম্মা আছেন? না। তাহলে তো ও যা উপার্জন করে তাতেই ওর বেশ চলে যায় স্বাচ্ছন্দ্যে। প্রফেসরি করেও শখের জন্য। ওর বাপ যা রেখে গেছেন তাতে ওর 3 পুরুষের আরামে কেটে যাবে। সৌদামিনী উত্তেজনা দমন করিয়া ধীরে ধীরে কহিলেন, তাহলে অনুর জন্য ওকে একবার চেষ্টা করে দেখলে হয় না? ছেলেটা তো সব বিষয়ে যখন সুপাত্র, তোমার বন্ধু। নিঘাত শান্ত স্বরে বলিল, সূর্য বিয়ে করবে না মাসিমা। সৌদামিনী ঈষৎ রুক্ষ স্বরে কহিলেন, ছেলে মানুষ, টাকার অভাব নেই, বিয়ে করবে না? এ কি আবার একটা কথা হলো?
চিরকাল আইবুড়ো থাকতে গেলেই বা কোন দুঃখে? স্ত্রীকে খেতে দিতে পারবে না এমন তো নয়। আর তোমরা তো বন্ধু বান্ধব আছোই, বুঝিয়ে বললে কি বোঝে না? তাহার ঝাঁঝ দেখিয়া নিঘাত একটু হাসিয়া বলিল, বোঝাতে আমি ত্রুটি করিনি মাসিমা, বন্ধু তো আমারই। সৌদামিনী নরম হইয়া বলিলেন, তবু আর একবার চেষ্টা করে দেখো না বাবা, এ তো তোমারই করা উচিত নিঘাত। একদিকে অনু আর একদিকে তোমার বন্ধু, দুজনের বিয়ে হলে কি চমৎকারই হবে, একবার ভেবে দেখো তো। কল্পনাটা কতদূর প্রীতিপ্রদ হইল তাহা নিঘাতের মুখের দিকে ভালো করিয়া তাকাইলেই সৌদামিনী হয়তো দেখিতে পাইতেন, কিন্তু সেদিকে তাহার দৃষ্টি ছিল না। নিঘাত উঠিয়া দাঁড়াইল, বলিল, বেশ, আপনি যখন বলছেন আমি আর একবার চেষ্টা করে দেখব, বলিয়া ধীরে ধীরে নিষ্ক্লান্ত হইয়া পড়িল। হরিধন মিত্রের পরিবারের সহিত সতীকুমার বাবুদের পরিচয় আজিকার নহে। 15 বৎসর পূর্বে সতীকুমার যখন হরিবাবুর বাটির পাশে জমি ক্রয় করিয়া বাসস্থান প্রস্তুত করিতে নিযুক্ত হন, তখন ধনী প্রতিবেশিনীর নিকট অনেক সাহায্য পাইয়াছিলেন। এই সহায়তার ফলে সতীকুমার বাবু হরিধন বাবুর নিকট গম্ভীরভাবে কৃতজ্ঞতা হইয়াছিলেন। ক্রমেই কৃতজ্ঞতা উভয় পরিবারের মধ্যে বন্ধুত্বে পরিণত হইয়াছিল। সৌদামিনীর সহিত নিঘাতের মাতার মনের মিল কিন্তু ততটা হইতে পারে নাই, যতটা উভয় পরিবারের কর্তাদিগের মধ্যে হইয়াছিল। বোধহয় সৌদামিনীর অপরার অতুল ঐশ্বর্যের জন্য মনে মনে তাহাকে একটু ঈর্ষাও করিতেন। তাছাড়া মিত্র পরিবারের বংশানুগত মূর্খতার জন্য তিনি তাহাদিগকে অবজ্ঞার দৃষ্টিতে যে না দেখিতেন এমন বলা যায় না। শিক্ষা বিভাগের উচ্চ কর্মচারী গৃহিণীর মনে শিক্ষার অভিমান একটু বেশি পরিমাণেই থাকিবার কথা। অনুর সহিত নিঘাতের বিবাহ হইতে পারে এ সম্ভাবনার কথা সৌদামিনী কখনো ভাবেনি নাই এমন নহে, কিন্তু এ বিষয়ে তাহার মনে দুই একটি ক্ষুদ্র বাঁধা ছিল। প্রথমত, নিঘাত তাহার মতে তেমন সুশিক্ষিত নহে। বাড়িতে বসিয়া পড়া এবং বিদ্যালয়ে উচ্চ উপাধি অর্জন করা এক জিনিস নহে। অতএব বিশ্ববিদ্যালয় যাহাকে উচ্চ উপাধি দেয় নাই, এমন পাত্রের হাতে কন্যা সম্প্রদান করিতে তাহার মাতৃহৃদয় যে ব্যথিত হইয়া উঠিবে তাহাতে আর বিচিত্র কি। দ্বিতীয়ত, অনুকে নিঘাতের মার পুত্রবধূ হইতে হইবে, এটাও কি জানি না কেন তাহার কাছে বিশেষ প্রীতিপদ্য বোধ হইত না। কিন্তু মেয়ের 16 বছর বয়স পর্যন্ত কেন যে তিনি তাহার বিবাহ সম্বন্ধে বিশেষ কোনো উচ্চাকণ্ঠা প্রকাশ করেন নাই তাহাও বলা কঠিন। বোধ করি তিনি অনুর বিবাহের ভারটা ভগবানের হাতেই ছাড়িয়া দিয়াছিলেন। মনে মনে ভাবিয়াছিলেন যে অনুর অদৃষ্টে যদি নিঘাতি থাকে তবে কেহই তাহা খণ্ডন করিতে পারিবে না। এরূপ ভাবার একটা ক্ষুদ্র কারণ এই যে নিঘাতের বার্ষিক আয় যে 80,000 টাকা, 1 পয়সা কম নহে, তাহাও সৌদামিনীর অবিদিত ছিল না। এমন সময় সূর্য আসিয়া দেখা দিল। সূর্য দেখিতে শুনিয়া খুবই সুন্দর, বিদ্বান, আর্থিক অবস্থাও ভালো। সৌদামিনী সেই দিকেই ঝুঁকিয়া পড়িলেন। ভগবানের হাত ছাড়িয়া নিজের হাতে হাল ধরিলেন। ইহাতে ভগবান স্বস্তিবোধ করিলেন কি বিমর্ষ হইলেন, মানুষের সসীম দৃষ্টিতে তাহা ধরা পড়িল না, এবং পরিষ্কার আকাশের মাঝখানে কোথা হইতে যে একদণ্ড কালো মেঘ আসিয়া পড়িল তাহাও এক অন্তর্যামী ছাড়া সকলের অগোচরে রহিয়াই গেল। বাড়ি ফিরিয়া আসিয়া নিঘাত অনেকক্ষণ নিজের ঘরে চুপ করিয়া বসিয়া রহিল। শেষে সূর্যকে এই রূপ পত্র লিখিল, বন্ধু, তোমার ব্রহ্মচর্য রূপ কঠোর তপস্যায় স্বর্গের দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে উঠিয়াছেন। শীঘ্রই তোমার বিরুদ্ধে এক ঝাঁক অপ্সরা স্বর্গ থেকে রওনা হবে। অতএব আমার উপদেশ, এখনই তোমার এই বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার। দেবতাদের বেশি চটানো ভালো নয়। মর্মার্থ, শীঘ্রই বিয়ে করে ফেলো, তোমার জন্য একটি ভালো পাত্রী পাওয়া গেছে। আমার অনেক দিনের বন্ধু, নাম অনিমা, তুমি যার ফটো তুলেছিলে। তোমার অভিমত অবিলম্বে জানাবে। ইতি। চিঠিখানা নিঘাত হাজার চেষ্টা করিয়াও আর বড় পড়িতে পারিল না। যে সকল যুক্তিতর্কের দ্বারা পূর্বে সে অনেকবার সূর্যকে পরাস্ত করিয়াছে, তাহার একটিও চিঠির মধ্যে স্থান পাইল না। 8 দিন পরে সপ্তাহব্যাপী যুদ্ধ নীরব ক্ষতচিহ্ন বক্ষে লইয়া চিঠির জবাব আসিল। চিঠিখানা আদ্যপ্রান্ত পড়িয়া নিঘাত গুম হইয়া বসিয়া রহিল। অনেকখানি ভনিতা করিয়া শেষে সূর্য লিখিয়াছে, মানুষের জীবন বেশিরভাগই দুঃখময়,
তাহার মধ্যে যতটুকু সুখ পাওয়া যায় মানুষের বরণ করিয়া লওয়া কর্তব্য। অবিবাহিত জীবন এক হিসেবে ভালো, কিন্তু পরিপূর্ণ নয়। সে এতদিন নিজের ভুল বুঝিতে পারে নাই। অতএব পত্রের শেষে পুনশ্চ করিয়া লেখা ছিল যে নিঘাত কেন তাহাকে এক অপরিচিত কুমারীর ফটো তুলিবার জন্য লইয়া গিয়াছিল, তাহা এখন সে বুঝিতে পারিয়াছে। নিঘাত ভাবিতে লাগিল, ভণ্ড, মিথ্যাবাদী, আজীবন ব্রহ্মচর্য পালন করিব প্রতীক্ষা করিয়া এমন লোকের সহিত সে বন্ধুত্ব করিয়াছিল। এই দুর্বল স্ত্রীলুপ্ত লোকটাকে সে এতদিন পরমাত্মীয় মনে করিয়াছিল। ধিক! নিঘাত অনুকে ভালোবাসিত। ছেলে মানুষই ভালোবাসা নহে, নিজের সহচরীর মতো, প্রেয়সীর মতন ভালোবাসিত। কবে যে অনুর প্রতি এই ভাবটা প্রথম জাগিয়াছিল তাহাও তাহার বেশ মনে আছে। বছর 3 আগে ঠান্ডা লাগিয়া অনু একদিন অসুস্থ হইয়া পড়িয়াছিল। সেই অসুখের খবর শুনিয়া নিঘাত বুঝিয়াছিল অনু তাহার জীবনে কতখানি। সেই দিন হইতে সে স্থির জানিয়াছিল যে অনু না হইলে তাহার চলিবে না, এবং একান্ত আত্মবিশ্বাসে সে একেবারে ভাবিতেও পারে নাই যে কোনো কারণে অনু তাহার দুষ্প্রাপ্য হইয়া উঠিতে পারে। এভাবে 3 বছর কাটিয়া গিয়াছে। নিঘাত মনে ভাবিয়াছে আর কিছুদিন যাক, আরেকটু বড় হোক, লেখাপড়া শিখুক, কিন্তু মনের কথা ইঙ্গিতেও কাহাকেও জানিতে দেয় নাই। কিন্তু শেষে কি সত্যই তাহাকে আশা ছাড়িতে হইবে? নিঘাত কল্পনা নেত্রে অনুহীন ভবিষ্যৎ জীবনটাকে দেখিতে চেষ্টা করিল। ব্যর্থ, ব্যর্থ। কোথাও একটু রস নাই, স্বাদ নাই, গন্ধও নাই। আগাগোড়া একটা বজ্রাহত বিদীর্ণ বৃক্ষ মতো নিষ্প্রাণ, অভিশপ্ত। কতখানি যে এইভাবে বন্ধুর চিঠি মুঠার মধ্যে লইয়া চেয়ারে বসিয়া কাটাইয়াছিল তাহা নিঘাত কিছুই জানিতে পারে নাই। সন্ধ্যার পর মা ঘরে ঢুকিয়া তাহাকে দেখিতে পাইয়া বলিলেন, হ্যাঁ রে, ঘরে চুপটি করে বসে আছিস যে, বেড়াতে যাসনি? ও বলিয়া নিঘাত চেয়ার ছাড়িয়া উঠাইল। তাই তো, এ যে রাত্রি হইয়া গিয়াছে। মা ইলেকট্রিক বাতি জ্বালাইয়া ছেলের মুখ দেখিয়া শঙ্কিত কণ্ঠে কহিলেন, অসুখ করেছে নাকি নিঘাত? মুখ ভারী শুকনো দেখাচ্ছে। মনটা ভালো নেই বলিয়া নিঘাত তাড়াতাড়ি অন্যত্র চলিয়া গেল। রাত্রিতে বিছানা শুইয়া সে কথাটা অপেক্ষাকৃত ধীরভাবে ভাবিতে লাগিল। সে অনুকে ভালোবাসে। সূর্যও বোধহয় তাকে দেখিয়া, হ্যাঁ বোধহয় কেন, নিশ্চয়ই, তাহা ছাড়া আর কি হইতে পারে। সূর্য তাহার বাল্যকালের বন্ধু, তাহার আপনার বলিবার পৃথিবীতে কেহ নাই। নিঘাতের মা আছেন, বাবা আছেন। এক্ষেত্রে কিন্তু কবু অন্যায়, অন্যায়। ছেলেবেলা হইতেই অনু তাহারই, আর কাহারও অনুর উপর দাবি নাই। আবার সূর্য সকল বিষয় সুপাত্র, নিঘাতের তুলনায় সুপাত্র। তাহার রূপ আছে, বিদ্যা আছে, অর্থ আছে। কন্যার এবং কন্যার পিতামাতার যাহা কিছু প্রার্থনীয় সমস্তই তাহার আছে। অনু যদি তাহার হাতে পড়িয়া সুখী হয়, তাহা হইলে নিঘাতের কি কর্তব্য নহে? স্বার্থত্যাগ? হ্যাঁ, যাহাকে ভালোবাসে তাহার জন্যই স্বার্থত্যাগ সে করিতে পারে না। যদি না পারে তবে তাহার ভালোবাসার মূল্য কি, এবং কেহ বা সে মূল্য দিবে? সৌদামিনী ঠিকই বলিয়াছিলেন। একদিকে অনু, আরেকদিকে সূর্য, ইহাদের মিলনের অপেক্ষা সুখের আর কি হইতে পারে? কিন্তু নিঘাত চিন্তা করিতে লাগিল, সে কি নিজের পায়ে নিজের কুঠাঘাত করে নাই? কি দরকার ছিল অনুকে সূর্যের সম্মুখে বাহির করিবার? সূর্য যদি ইহাকে ঘটকালির চেষ্টা ভাবিয়া থাকে, তো তাহাকেই বা দোষ দেওয়া যায় কি রূপে? দোষ তো সম্পূর্ণ তাহার নিজেরই। কেন সে নির্বোধের মতন নিজের দুর্ভাগ্যকে এমনভাবে টানিয়া আনিল? এমন নির্বুদ্ধি তার দণ্ডভোগ তাহাকে করিতেই হইবে। বিছানার উপর সোজা হইয়া উঠিয়া বসিয়া নিঘাত মনে মনে বলিল, দণ্ডভোগ আমাকে করিতেই হইবে, সুতরাং আর ভাবনার কিছুই নাই বলিয়া শুইয়া পড়িয়া ঘুমাইবার চেষ্টা করিল। কিন্তু নিদ্রা সে রাত্রে তাহার চক্ষে আসিল না। পরদিন প্রভাতে নিদ্রাহীন রজনীর সমস্ত গ্লানি মুখে চোখে বহন করিয়া নিঘাত চিঠি হাতে সৌদামিনীর নিকট উপস্থিত হইল। হাসিয়া বলিল, মাসিমা, আপনি ঠিকই বুঝিয়েছিলেন। 10 বছরের বন্ধুত্বের উপর নির্ভর করেও আজকাল আর কোনো কথা বলা চলে না। এই নিন বলিয়া চিঠিখানা তাহার হাতে দিল। চিঠি পড়িয়া সৌদামিনী সগর্বে এক মুখ হাসিয়া বলিলেন, বলেছিলাম কিনা আমরা যেমন মানুষের মন বুঝতে পারি, তোমরা কি তা পারো? হাজার হোক আমরা মেয়ে মানুষ, আর তোমরা পুরুষ মানুষ। এ কথা নিঘাত অস্বীকার করিতে পারিল না।
তাহার মন বুঝিবার শক্তি সে অসাধারণ। ইহার সে বারবার ঘাড় নাড়িয়া প্রকাশ করিতে করিতে গমনত্ব হইল। তনু উপরতলা হইতে নিঘাতের গলা শুনিতে পাইয়াছিল। নিচে আসিয়া বলিল, নিঘাতদা, একবার উপরে এসো না, দিদি ডাকছে। দিদি ডাকছে? নিঘাত স্তম্ভিত হইয়া গেল। বিদ্যুতের শিখার মতো তাহার পা হইতে মাথা পর্যন্ত রাগে জ্বলিয়া উঠিল। অনুর যে অসম্ভব স্পর্ধা হইতে পারে তাহা যেন সে কল্পনা করিতেই পারিল না। অন্তত কণ্ঠস্বর রুদ্ধস্বরে কহিল, বলো গিয়ে, আমি যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। তারপর সৌদামিনীর দিকে ফিরিয়া বলিল, এখন থেকে বোধহয় আমার মধ্যস্থতা আর দরকার হবে না, ভালোও দেখাবে না। সূর্যর ঠিকানা মেসোমশাইকে দিয়ে যাচ্ছি, বাকিটা আপনারাই করে নেবেন। বলিয়া সে চলিয়া গেল। নিঘাতের এই অপ্রত্যাশিত রূঢ়তায় তনু প্রায় কাঁদিয়াই ফেলিয়াছিল। কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া নিঘাত যে পথে বাহির হইয়া গেল সেই দিকে একটা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া দুপদাপ করিয়া সে উপরে চলিয়া গেল। বিবাহের সম্বন্ধ যে এত শীঘ্র স্থির হইতে পারে তাহা নিঘাতের জানা ছিল না। উল্লেখিত ঘটনার দিন দশেক পরে নিঘাত সূর্যের একখানা পত্র পাইল। চিঠিখানা আগাগোড়া কৃতজ্ঞতাপূর্ণ। সূর্য লিখিয়াছে যে বিবাহ স্থির হইয়া গিয়াছে, দিন এখনও ঠিক হয় নাই, শীঘ্রই হইবে। দাম্পত্য জীবনে অপরিসীম সুখ যাহা সে শীঘ্রই লাভ করিবে, তাহার জন্য সমস্ত প্রশংসা নিঘাতেরই প্রাপ্য। নিঘাতই যে তাহার একমাত্র প্রকৃত বন্ধু তাহা সে চিরদিনই জানিত। সে বন্ধুত্ব যে এতখানি অমৃতময় হইয়া উঠিবে তাহা সে কল্পনাও করে নাই। কিন্তু বন্ধুর চরম সুখের বন্দোবস্ত করিয়া দিয়া নিঘাতের ক্ষান্ত হইয়া যাওয়া উচিত নহে। সে নিজেও যাহাতে এই সুখ অচিরাৎ লাভ করে তাহার উপায় করিয়া কর্তব্য। সূর্য নিজেও এ বিষয়ে চিন্তিষ্ট নয়। দানের পরিবর্তে প্রতিদান সে যেমন করিয়াই হোক শীঘ্রই দিবে, ইত্যাদি ইত্যাদি। কঠিন হাসিয়া নিঘাত চিঠিখানা একপাশে সরাইয়া রাখিল। হঠাৎ তাহার মনে হইল যে এই বিবাহ উপলক্ষে অনুকে তাহার অভিনন্দন জানানো উচিত। বুকে আগুন জ্বালিয়া বসিয়া থাকিলে চলিবে না। এই ক্রুদ্ধ আত্মপরিহাসের তিক্ত রসটা বিন্দু বিন্দু করিয়া পান করিয়া সে যেন উন্মত্ত হইয়া উঠিল। সে যে কত খুশি হইয়াছে তাহা দেখাইবার জন্য কি কি রসিকতা করিবে তারই একটা চিত্র মনে উদিত হইয়া সে আপনা আপনি হাসিয়াই উঠিল। ভাবিল, মানুষ কি নির্বোধ, দুঃখকে উপভোগ করতে জানে না। কয়েকদিন যাবৎ শরীরে বিশেষ যত্ন লওয়া হয় নাই। আজ বেশ ভালো করিয়া স্নান করিয়া চুল আঁচড়াইয়া একটা চাদর লইয়া নিঘাত সতীকুমার বাবুর বাড়ি গেল এবং নিচে অপেক্ষা না করিয়া একেবারে উপরে উঠিয়া গেল। উপরে উঠিয়া তনু করিয়া দুইবার ডাকিল, কিন্তু তনুর সাড়া পাওয়া গেল না। তনু উপরে উঠে নাই মনে করিয়া সে প্রথমে একটু ইতস্তত করিয়া অনুর ঘরে প্রবেশ করিল। অনু বিছানার উপর চোখ বুঝিয়া শুইয়াছিল। তাহার চুলগুলো রুক্ষ এবং মুখখানা অত্যন্ত নিষ্প্রভ। মাথার কাছের টুলের উপর একটি অডিকোলনের শিশি ও একটি কাঁচের পেয়ালা। নিঘাত দোরগোড়াতেই দাঁড়াইয়াছিল। এ কি, অনুর অসুখ করিয়াছে? জুতোর শব্দে চোখ মিলিয়া নিঘাত দেখিয়া অনুর বিছানার উপর পড়িয়া উঠিয়া বসিল। নিতান্তই কুণ্ঠিতভাবে নিঘাত বলিল, তোমার অসুখ করেছে? কই, আমি তো কিছু জানতুম না। ভর্ৎসনাথের দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া অনু বলিল, সেদিন আমি তোমাকে ডেকে পাঠালুম, তুমি এলে না কেন? নিঘাত আরক্ত মুখে বলিল, তোমার যে অসুখ তা তো আমি বড় জ্বর হয়েছে নাকি? বলিয়া তাহার কপালের দিকে হাত বাড়াইয়া সে আবার হাতখানা টানিয়া লইল। অনু বলিল, জ্বর হয়নি, বড্ড মাথা ধরেছে, কয়েকদিন থেকে সামান্য যন্ত্রণা হচ্ছে। নিঘাত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া, যাক, কিন্তু ওষুধ টষুধ খাওনি কেন? শুধু অডিকোলনে কি মাথা ধরা যায়? মেসোমশাইকে একবার বললেই তো। অনু বিরক্ত হইয়া বলিল, বাবা আবার কবে আমাদের ওষুধ দেন নিঘাতদা? তুমি তো চিরকাল দাও। অপরাধের ভারে নিঘাত যেন ভাঙিয়াই পড়িতেছিল। হোমিওপ্যাথিক বাক্সটার জন্য সে একবার ঘরময় ওলটপালট করিয়া বেড়াইল, কিন্তু বাক্সটা কোথায় গেল পাওয়াই গেল না। অবশেষে হতাশ হইয়া ফিরিয়া আসিয়া হাসিবার একটু অসম্পূর্ণ চেষ্টা করিয়া বলিল, ওষুধের বাক্সটা খুঁজে পাচ্ছি না। যাকে, ও ওষুধ কি হবে? শিগগিরই তোমার মাথা ধরার একটা খুব ভালো ওষুধ আসছে। অনু কিছুই বুঝে নাই, এমনভাবে বলিল, কোথা থেকে, কি ওষুধ? নিঘাত গম্ভীরভাবে বলিল, পাটনা থেকে, শ্রীমান সূর্যকান্ত। অনু চুপ করিয়া রহিল। নিঘাত বলিল, চুপ করলে কেন? ওষুধ, ভালো ওষুধ। শান্ত কণ্ঠে অনু বলিল, তোমার কাছে কি অপরাধ করেছি নিঘাতদা, যে তুমি আমার সঙ্গে শত্রুতা করছো? নিঘাত সহসা চমকিয়া উঠিল।
এ কী কথা অনুর মুখে? সে তাহার প্রতি শত্রুতা করিতেছে? কয়েক মুহূর্ত নিঘাত বিস্ময় স্তম্ভিতভাবে সরসী তরুণার ম্লান মুখের দিকে চাহিয়া রহিল। বিবাহের প্রসঙ্গ লইয়া সকলেই অগ্রসর হইয়াছে, কিন্তু এ পক্ষে যে প্রধান উপলক্ষ সেই অনুর বিবাহ বিষয়ে কোনো মতামত থাকিতে পারে, এই চিন্তা তো তাহাদের কাহারও মনে উদিতই হয় নাই। অনু এখন জ্ঞানহীনা বালিকা নহে, সে প্রাপ্ত যৌবনা, শিক্ষা প্রাপ্ততা নারী। তাহার হৃদয় লইয়া ভবিষ্যৎ লইয়া ছিনিমিনি খেলিবার অধিকার কাহারও আছে কি? ক্ষুব্ধ কণ্ঠে নিঘাত বলিল, আমি তোমার শত্রু অনু? তোমার মঙ্গলের জন্যই। তাহার সুগৌর বাহুল্যতা আন্দোলিত করিয়া মধ্যপথে বাঁধা দিয়া অনু বলিল, তোমার পায়ে পড়ি নিঘাতদা, ও কথা তুমি আর তুলো না। তারপর সহসা দীপ্ত কণ্ঠে সে বলিয়া উঠিল, হিন্দুর মেয়ের কখনো দুবার বিয়ে হয় দেখেছ? লজ্জাহতভাবে নিঘাত দাঁড়াইয়া রহিল। তাহার চটুল রসনা নির্বাক হইয়া গেল। শয্যার উপর উপুর হইয়া পড়িয়া এ যে রমণী উচ্ছ্বসিত হৃদয়াবেগকে সংবরণ করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে, তাহার আন্দোলিত দেহের অন্তরালে হৃদয়ের মধ্যে কি দুর্ভেদ্য রহস্য বিচরিত, তাহার নির্ণয় করিবার মতন শক্তি মূঢ় নিঘাতের আছে কি? স্খলিত কণ্ঠে নিঘাত বলিল, কি বলছো অনু? বিয়ে দুবার? অনু শয্যার উপর উঠিয়া বসিয়া মিনতিপূর্বক কণ্ঠে বলিল, আমার জন্য তোমাদের কিছু ভাবতে হবে না। আমি মাকেও বলেছি, তোমাকেও বললাম, আমাকে একাই থাকতে দাও। বিমূঢ় নিঘাত কোনো কথাই খুঁজিয়া পাইল না। বিচিত্র এই নারী, বিধাতার সৃষ্ট জগতে নারীর হৃদয় বুঝিবার চেষ্টা করা পুরুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। এ পর্যন্ত অনুর ব্যবহারে সে কোনো ইঙ্গিত পায় নাই। আজ যেন সমস্ত ব্যাপারটাই তাহার কাছে সুস্পষ্ট হইয়া গেল। বিষয়ের সঙ্গে সঙ্গে একটা বিপুল আনন্দের শিহরণ তাহার সর্বদেহে লীলায়িত হইয়া উঠিল। নিঘাতদা, মা তোমায় ডাকছেন বলিয়া আনন্দ নির্ঝরের ন্যায় তনু ঘরের মধ্যে ঝাঁপাইয়া পড়িল। তারপর দিদির দিকে চাহিয়া দ্বাদশ বর্ষীয়া বালিকা কি বুঝিল সেই জানে। সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাহার নিঘাতদার মুখের দিকে তাকাইয়া রহিল। নিঘাত কম্পিত কণ্ঠে বলিল, অনু, আজ একটা মস্ত ভুলের হাত থেকে আমরা দুজনেই বেঁচে গেছি। এর জন্য তোমার কাছেই আমাকে চিরঋণী থাকতে হবে। তনু সহসা উচ্চহাস্য করিয়া উঠিল। তারপর হাসির বিরামস্থলে বলিয়া উঠিল, দিদি, তোমার মাথা ধরা ছেড়ে গেছে? এজন্য বুঝি রোজ জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আর বলতে মাথা যন্ত্রণা? অনু নিঘাতের স্মিত সস্নেহ দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া থাকিতে পারিল না, ঘর ছাড়িয়া পালাইয়া গেল। তনুর হাসির মধ্যে সহজে থামিল না। সে ছেলে মানুষ হইলেও বুদ্ধিতে ছোট নহে। তারপর নিঘাতের হাত ধরিয়া বলিল, চলো, মা তোমাকে এক্ষুনি ডাকছে। নিঘাত নিচে নামিয়া আসিয়া সৌদামিনীর ঘরে প্রবেশ করিয়া বলিল, মাসিমা, ভেবে দেখলুম অনুরের সম্বন্ধ ভেঙে দেওয়া ছাড়া উপায় নেই। মাসিমা বলিলেন, সেই কথা বলবো বলে তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমার বাবার কাছ থেকে উনি এইমাত্র অনুমতি নিয়ে ফিরে এসেছেন। তোমার মারও মত আছে। এখন বাবা, তুমি অনুকে গ্রহণ না করলে। নত হইয়া নিঘাত তাড়াতাড়ি তাহার পদধূলি লইয়া বলিল, আশীর্বাদ করুন মাসিমা। নমস্কার।